আজকে আমরা শিখবো কিভাবে আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয়। ওকে, তো যেহেতু আমরা গতদিনে জেনেছি যে আসলে ডোমেন হোস্টিং কি, ওয়েবসাইট কেন শিখবো, ওয়েবসাইট ক্রিয়েট করা এবং ওয়েবসাইটের জন্য কোন কোন এলিমেন্টগুলো আমাদের প্রয়োজন আছে, তো সেটাতে ধারাবাহিকতায় আজকে আমরা যেহেতু গতদিনে শিখে ফেলেছি যে অলরেডি কিভাবে একটা ডোমেইন লাইভ করতে হয়, তো আজকে আমরা এই ডোমেইনের মধ্যে ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিব বা ইনস্টল করব। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইনফিনিটি ফ্রি, আমি একটু প্রথম থেকে দেখানোর ট্রাই করি। আমরা ইনফিনিটি ফ্রি লিখে সার্চ দিব, ঠিক আছে? হ্যাঁ, তারপর আমরা এখান থেকে প্রথম এটার লোগোটা দেখলে আমরা বুঝতে পারবো। এখান থেকে আমরা চলে যাব প্রথম লিঙ্কে, যাওয়ার পরে যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে তারা লগ ইন করবেন, আর যাদের অ্যাকাউন্ট নাই তারা রেজিস্টারে গিয়ে সাইন আপ করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। যেহেতু আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমরা কি করব, লগ ইন করে নিব। হ্যাঁ, লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখান থেকে আপনি যে ইউজার নেমটা নিয়েছেন সেটা এখানে দেখতে পাবেন ইউর অ্যাকাউন্টসের আন্ডারে। হ্যাঁ, আর যারা নেননি তারা কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। সেটাও দেখাই দেই আর একটু। এখানে আসার পরে আপনারা কিছু প্রিমিয়াম এবং কিছু ফ্রি ফিচার দেখতে পাবেন। এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো নিতে গেলে ডলার স্পেন্ড করতে হবে, আর এটা নিতে গেলে এটা ফরইভার, সারা জীবনের জন্য ফ্রিতে ইউজ করা যাবে, তবে কিছু সীমাবদ্ধতা আছে। ওকে, তবে এখানে আমাদেরকে যে ফেসিলিটিগুলো দিচ্ছে এটা আমাদের প্র্যাকটিস করার জন্য যথেষ্ট। দ্যাটস ওয়াই আমরা কি করব, ক্রিয়েট নাও অ্যাকাউন্টে গিয়ে একটা ডোমেইন নিব যেটা অলরেডি দেখানো হয়েছে। ওকে, তারপরে একটু দেখাই যারা নতুন তাদের জন্য, ক্রিয়েট নাওতে যাবেন, তারপর প্লিজ কনফার্ম দ্যাট ইউ আর হিউম্যান, একটু এখানে অপেক্ষা করবেন। সাকসেস, এই যে এখানে দেখেন অনেকগুলো এক্সটেনশন পাবেন। তো এখান থেকে আমি বলছি যে আপনারা .com এর যেগুলো আছে, হ্যাঁ, যেমন যে WUAJD, এটা নিয়ে ট্রাই করবেন, অথবা আরেকটা আছে greatsite.net, এগুলো নিয়ে ট্রাই করবেন, ঠিক আছে? তো এখান থেকে যে কোনো একটা নেয়ার পরে এখানে আপনি আপনার নামটা দিবেন, আপনার শর্ট নেম, যতটা ছোট নাম নেওয়া যায়। ডোমেইন কখনো লং দেখতে অড লাগে, মানুষ চিন্তা করবে যে এটা একটা হ্যাকিং কোনো ইউআরএল হতে পারে বড় হলে, ঠিক আছে? এই জন্য আমরা কি করব, এখানে ছোট নাম ইউজ করব, যেমন কারো নাম মিম হতে পারে, জিম হতে পারে। ওকে, তো সামনে পিছনে যদি দেখেন যে অ্যাভেলেবেল নাই, এখানে আবার একটা ব্যাপার আছে। যদি আমি এখানে লিখি আমার নাম, হ্যাঁ, দেখেন অলরেডি এটা কিন্তু নেওয়া হয়েছে। আমার নামের স্পেলিং ডাবল এ, ঠিক আছে, মান বানানের। তো আমি যদি এখান থেকে চেক অ্যাভেলেবিলিটি দেখে বলছে দি সিলেক্টেড সাবডোমেইন ইজ অলরেডি ইন ইউজ, এরকম হতে পারে আপনাদের সঙ্গে। তখন কি করবেন, তখন এইখানে আপনি যে নামটা নিচ্ছেন এটা একটু মডিফাই করা ট্রাই করবেন। এর সামনে পিছনে আপনার তো নামের আরো কোনো টাইটেল থাকতে পারে, সেই টাইটেল থেকে একটা লেটার অ্যাড করে দিলেন, অথবা এখানে আরেকটা জিনিস করা যায়, বিডি অ্যাড করে দিলেন। বিডিতে কি রিফ্লেক্ট হলো, একটা মিনিং আছে যে বাংলাদেশ, হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রির এরকম শর্ট 2 লেটার টার্ম আছে যেটা দিয়ে আসলে ওই কান্ট্রিকে রিফ্লেক্ট করা হয়। ওকে, তো এইভাবে দিলে দেখবেন যে এটা কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারে। যেমন আমি যদি এখন চেক করি, থাকতে পারে অ্যাভেলেবেল। ওকে, দেখি এই যে অ্যাভেলেবেল থাকলে এরকম আসবে। দেন এখান থেকে এই যে আই অ্যাপ্রুভে ক্লিক করবেন, ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা? ওকে, ঠিক আছে। তার মানে আমরা শিখে গেলাম কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখন আসেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের যে ডোমেইনটা আমরা পেলাম, এই ডোমেইন থেকে আমরা যদি কন্ট্রোল প্যানেলে যাই, এটা আমাদের কন্ট্রোল প্যানেল, এটা হোস্টিং সার্ভারের প্যানেল। এই মুহূর্তে আমাদের প্যানেল একটা, ঠিক আছে, এটাকে ব্যাকএন্ডও বলা হয়, ব্যাকএন্ড। হ্যাঁ, ওয়েবসাইটের দুইটা মানে ইন্ড থাকে, একটা ফ্রন্ট ইন্ড আর একটা ব্যাকএন্ড। যেটা ভিজিবল পার্ট এটাকে বলা হচ্ছে ফ্রন্ট ইন্ড, দেখা যাচ্ছে এটা মানে ভিজিবল ফন্ট, সম্মুখ। ফন্ট মানে কি, যেটা সম্মুখে দেখা যায়, সামনে। এনআইডি বলে না, এনআইডি ফন্ট পার্ট, ব্যাক পার্ট, সেই ফন্ট, FRONT, ফন্ট ইন্ড। ওকে ওকে, আমরা মূলত ব্যাকএন্ড থেকে আমরা কি করব, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিব। যেহেতু এই ওয়েবসাইটটাকে ভিতর থেকে কন্ট্রোল করতে হবে, চেঞ্জ করতে গেলে ভিতর থেকে আমাদেরকে কাজ করতে হবে, এই জন্য আমরা কি করব, কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে আসলাম, তো এখানে এসে বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন প্ল্যান, হ্যাঁ, FTP অ্যাকাউন্ট, তারপরে সাবডোমেইন আনলিমিটেড ক্রিয়েট করতে পারবে,
অ্যাড অন ডোমেইনস, তারপরে হচ্ছে পার্ক ডোমেইন, মাই স্কুল ডাটাবেজ। আমাদেরকে 5 GB দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং আমরা এখন পর্যন্ত ইউজ করি নাই। যদি আমরা ইউজ করতাম এখানে সেই অ্যামাউন্টটা বা হ্যাঁ দেখা যেত। ডিস্ক ফ্রি আছে, এটা 5000 MB ফ্রি আছে, তো এটা তো জানেন নাকি? আচ্ছা এখানে 5 GB লিখছে, এখানে হচ্ছে 5000 লিখছে, হোয়াই? একই ব্যাপার, মানে হচ্ছে যে 1000 MB তে 1 GB, 1000 MB তে 1 GB, ঠিক আছে, এই কারণে 5000 MB লিখছে। ব্যান্ডউইথ দিয়েছে আমাদেরকে আনলিমিটেড ব্যান্ডউইথ দিয়েছে, এবং এখানে আর তেমন কোনো মেজর কোনো ইনফরমেশন নেই। তো আমরা এগুলো আসলে দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে যে আমরা একদম যেহেতু ওয়ার্ডপ্রেস সেটআপ দিব, আমাদের এখানে সফটওয়্যারের আন্ডারে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার এই অপশনটা খুঁজে বের করতে হবে। কোনটা খুঁজে বের করতে হবে? সফটাকুলাস অ্যাপস ইনস্টলার, সফটাকুলাস অ্যাপস ইনস্টলার। তো আমরা এই যে এই লোগোটা দেখলেও বুঝতে পারবো, এখানে একটা ঝুড়ির মতো, এই ঝুড়ির মধ্যে অনেকগুলো সিএমএস এর আইকন আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এখান থেকে সফটাকুলাস অ্যাপস ইনস্টলারে যাব। আমাদেরকে সফটাকুলাসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এবং খেয়াল করেন এখানে ওয়ার্ডপ্রেসের মতো আরো অসংখ্য সিএমএস আছে যাদের নাম হচ্ছে জুমলা, অ্যাভেন্টিকার্ট, পিএসপি, বিবি, এসএমএফ, WSMCS, ওপেন রিয়েল এস্টেট, মাইবিবি, লারাবেল, PS7 বিল্ডার, ডলফিন, কনক্রিট সিএমএস, গ্যালারি, ক্লিপ বাকেট এবং পোভানা। ওকে, তো এগুলো আসলে জাস্ট দিয়েছে যে আপনার যেটা প্রয়োজন সেটা ব্যবহার করবেন। আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেসটা কেন ব্যবহার করব? এটা কিন্তু গত দিনে বলছি একটা রিপোর্ট অনুযায়ী, যে ইউএসএ এর একটা গত বছর একটা রিপোর্টে বলা হয়েছে যে প্রতি ঘন্টায় অ্যাপ্রক্সিমেটলি প্রায় 2 লাখেরও অধিক ওয়েবসাইট ক্রিয়েট করা হয় প্রতি ঘন্টায়। 1 ঘন্টায় 2 লাখের অধিক সারা পৃথিবীতে। এটা খুবই মানে হিউজ কিন্তু সংখ্যাটা, মানে প্রতিদিনে নতুন নতুন বিজনেস তৈরি হচ্ছে, নতুন নতুন উদ্যোক্তা এন্টারপ্রেনার তৈরি হচ্ছে, নতুন নতুন দেখা যায় যে মানুষের ওয়েবসাইটের প্রয়োজন হচ্ছে, মানুষ ই-কমার্স ওয়েবসাইট খুলে বিজনেস শুরু করতেছে। আমাদের দেশে হচ্ছে না এরকম? প্রথমের দিকে আমাদের সময়ে ছিল কি, ওই দারাজে ছিল, তারপর আরেকটা ছিল ইভিলি, হ্যাঁ আমাদের দেশের, তারপরে এখন কিন্তু আরো অনেক অনেক হিউজ। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে এটা কেন বললাম যেন, ও এটা আসলে এই ওয়ার্ডপ্রেসটা মূলত ইউজার ফ্রেন্ডলি হওয়ায়, মানে একবার ইউজার ফ্রেন্ডলি কি এটা একটু বোঝাই। ইউজার ফ্রেন্ডলি হচ্ছে যে আমরা যখন ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্ট আসলে বাধা থাকতে চায় না। কাস্টম কোডিং করে যে ওয়েবসাইটগুলো ডিজাইন করা হয়, এগুলোর একটা মেনু তৈরি করতে গেলে ওই ডেভেলপারকে আবার হায়ার করতে হয়। সাপোজ একটা $1000 দিয়ে একজন বায়ার একজন ফ্রিল্যান্সারকে হায়ার করছে, হায়ার করার পরে চিন্তা করলো যে হচ্ছে পূর্ণাঙ্গ ওয়েবসাইটটা ডেভেলপ করে দিল, দেওয়ার পরে এখন বায়ারের মনে হলো যে আমাকে আরেকটা সেকশন অ্যাড করতে হবে। এখন অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রজেক্টটা, এখন সেলারকে বলা হলো যেটা আপনি সেকশন, এখন সে আবার চার্জ করতেছে $500। তাহলে এটা কিন্তু ওই বায়ারের জন্য একটা হ্যাসেল না, আবার ইনভেস্ট করা লাগতেছে। তো এইটার জন্য না করতে হয়, এই জন্য বায়াররা কি বলে যে $1000 আমি তোমাকে দিচ্ছি, তুমি আমাকে একবারেই ওয়েবসাইটটাকে ফুল ইয়ে করে দাও, যাতে পরবর্তী সময় আমি নিজে নিজে সেকশন অ্যাড করার প্রয়োজন হলে আমি যেন অ্যাড করতে পারি, আমি যেন মেনু অ্যাড করতে পারি, যে কোনো কিছু অ্যাড করা যায়। মানে এতটাই ইউজার ফ্রেন্ডলি এবং উইদাউট এনি কোডিং নলেজ, কোনো ধরনের কোডিং ছাড়াই, ঠিক আছে। তো এই জন্য ওয়ার্ডপ্রেসের চাহিদা প্রায় সেটার এই 2 লাখ বললাম না, এটার 50 থেকে 60%, মানে 50 থেকে 60 ভাগ ওয়েবসাইট তৈরি হয় ওয়ার্ডপ্রেসের থ্রুতে। এই জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের যেহেতু চাহিদা বেশি, এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসটা শিখবো। ক্লিয়ার? এরপর আমরা ইনস্টলে ক্লিক করবো সিম্পলি, অথবা ওভারভিউতে ক্লিক করলেও হবে। এইখানে দেখেন অনেকগুলো ভার্সন দেখা যাচ্ছে, সর্বশেষ হচ্ছে ভার্সন হচ্ছে 6.9। ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন কত? এছাড়াও আরো ব্যাকডেটেড অনেক ভার্সন আছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে যখন নতুন কোনো ভার্সন তারা লঞ্চ করবে তখন কিন্তু আমরা এখানে দেখতে পারবো।
ঠিক আছে, এখানে দেখতে পাবো। তো আমরা সিম্পলি জাস্ট হচ্ছে ইনস্টল করার জন্য এই যে ইনস্টলের এই যে ড্রপ ডাউন মেনু বলা হয়, এটাকে কি বলা হয়? ড্রপ ডাউন মেনু। এখানে যদি আমরা ক্লিক করি এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। এক্সপ্যান্ড হলে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে কুইক ইনস্টল আর হচ্ছে কাস্টম ইনস্টল। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে কাস্টম ইনস্টলে ক্লিক করব। এরপর আমি বলছিলাম গতদিনে যে আপনাদেরকে যে আপনারা হচ্ছে এই ডোমেনের যে স্ট্রাকচারের যে ভেরিয়েন্ট আছে কয়টা? চারটা লিখে দিয়েছিলাম, চারটা। তো এই চারটাই কিন্তু এখানে এনাবল আছে। দেখেন বলছিলাম না যে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট যেটা পছন্দ করে ওইটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে আমার শর্টটা পছন্দ, এটা এটা তুমি নিতে পারো, যেখানে ডাব্লিউ থাকবে না। ডাব্লিউ থাকবে কিন্তু সেটা কি থাকবে? হাইড করা থাকবে। হাইড করা আছে কিন্তু ওর ভিতরেই আছে, কিন্তু হাইড করা আছে। আবার আপনি যদি আবার ভিজিবল করাইতে চান এটা চুজ করতে পারেন। বায়ার যদি বলে যে না আমার এটা সহই তুমি পাবলিশ করো, তখন এটা। আবার এই উপরের দুইটা যেটা, এটা হচ্ছে তাদের জন্য যাদের এসএসএল সার্টিফিকেট নাই। এসএসএল সার্টিফিকেট কি, যেটা কিন্তু গতদিনে একটু হলেও টাচ দেওয়া হয়েছে, যেটা আসলে ওয়েবসাইটকে কি করে সিকিউরিটি প্রদান করে, তালা দেওয়ার কাজটা করে, লক করে দেয়, তাই না? ডাটা চুরি করতে যাতে মানুষ না পারে, অর্থাৎ এক কথায় হ্যাক করতে যেন না পারে। তাহলে হ্যাক করতে থেকে মানে হ্যাকিং যেন, হ্যাকাররা যেন হ্যাক করতে না পারে, এজন্য কি দরকার? এসএসএল সার্টিফিকেট দরকার, যেটা কিন্তু হোস্টিং সার্ভার কোম্পানি বা প্রোভাইডাররা দিয়ে দেয়, এখনকার দিয়ে দেয়, না দিলে কিনে নিতে হয় আলাদাভাবে একটা পেমেন্ট করে। আমাদের গভর্নমেন্টের অনেক সাইট আছে দেখবেন এসটিডিপি, তার মানে এসএসএল সার্টিফিকেট ইমপ্লিমেন্ট করা নাই, এজন্য চুরি হয়ে যায়, হ্যাক হয়ে যায় ডাটা। ক্লিয়ার? তাহলে কি শিখলাম? ডাটা প্রোটেকশনের জন্য এসএসএল সার্টিফিকেট ব্যবহার করতে হবে। ওকে, যদি কাজ করার সময় দেখেন যে এসএসএল সার্টিফিকেট নাই, তখন ক্লায়েন্টকে জানাতে হবে যে তোমার ওয়েবসাইটের মধ্যে এরকম সমস্যা আছে, তুমি যে কোনো সময় তোমার ডাটা লস হয়ে যেতে পারে। তুমি এটা কাজ করো, তোমার হোস্টিং প্রোভাইডার কোম্পানিকে বলো যে এটা এসএসএল সার্টিফিকেট আমি ইন্টিগ্রেট করে দেব। নরমালি দিয়ে দেয়। যদি না দিয়ে দেয়, আপনি চেক করে দেখবেন, যদি না দিয়ে দেয় তখন বলবেন যে ওটার সময় প্রাইসটা নির্ধারণ করেন। আপনার ওই টোটাল, আপনি যদি আমাদের দেশের প্রাইস বাংলাদেশি টাকার কথা বলি আমি, 2500-3000 টাকায় আপনি 5 GB ডোমেন হোস্টিং সহ পেয়ে যাবেন। 2500-3000 টাকা হলে হয়ে যায়। 20 GB 20 GB কত? 1450। তাহলে সার্ভার অনেক বাজে। হ্যাঁ, বুঝতে হবে আপনাকে। আপনি দেখবেন যে আসলে শেয়ার তো অবশ্যই, আপনি দেখবেন যে ওদের সার্ভারটা আসলে কেমন, স্টেবল কিনা। কারণ আমাদের দেশে অনেক অনেক কোম্পানি আছে, তাহলে ঘুরতেই থাকবে। আর শুধু ঘোরার ব্যাপার না, ডাউন হয়ে যায়, ক্রাশ হয়ে যায়, ঠিক আছে, খুব একটা লোড নিতে পারে না। এই জন্য যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করে থাকেন, ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আপনি নেমশিপ থেকে ডোমেন এবং ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং সার্ভারটা নিয়ে ট্রাই করবেন। তো দেখেন এখানে অবশ্য বায়ারের যখন কাজ করে আরেকটা মজা কি, বায়াররা দিয়ে দেয়, এটা হচ্ছে মানে বিগেস্ট পয়েন্ট। ডোমেন হোস্টিং আপনাকে দিয়ে দিল, অ্যাক্সেস দিয়ে দিল, আপনার কাজ কি শুধুমাত্র ডিজাইন করার আর যে যে সেকশনগুলো চাচ্ছে ক্লায়েন্ট সেগুলোকে অপটিমাইজ করা। ওকে, এখন আসেন আমরা হচ্ছে কোনটা সিলেক্ট করব। তো ব্যক্তিগতভাবে আমি বলি যে আপনারা এটা চুজ করেন, HTTPS এটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার যদি মাল্টিপল ডোমেন থাকে সেগুলো দেখা যাবে। যদিও এখানে দেখা যাচ্ছে ট্রাস্টেড SSL সার্ভার ওয়াজ নট ফাউন্ড, কিন্তু বাই ডিফল্ট দেখা যাবে, আমাদেরকে দিয়ে দিবে, সমস্যা নাই। এখান থেকে খেয়াল করেন আমরা হচ্ছে ভার্সন দেখতে পাবো। তো আমরা কি করব, লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা সিলেক্ট করবো এখান থেকে। দেন হচ্ছে নিচের দিকে গেলে আমরা একটা সাইটের নাম দিব। এইখান থেকে আমরা সাইটের যে কোনো একটা নাম দিতে পারি, যেমন আমরা দিতে পারি আমাদের নামের আগে ফ্রিল্যান্সার শব্দটা ইউজ করতে পারি। ফ্রিল্যান্সার, আমি আমার নাম দিলাম, আপনারা নিজেদের নাম দিবেন। ওকে, তাহলে এইখানে ফ্রিল্যান্সার দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিতে পারেন, SEO এক্সপার্ট দিতে পারেন, ভিডিও এডিটিং এক্সপার্ট দিতে পারেন, এফিলিয়েট মার্কেটার দিতে পারেন।
বা ফ্রিল্যান্সার দিলে এগুলোর সামগ্রিক অর্থে ফ্রিল্যান্সারটা ব্যবহার করা হয়। ফ্রিল্যান্সার মানে সে কিন্তু ওয়েব ডেভেলপারও হতে পারে, ডিজিটাল মার্কেটারও হতে পারে, তারপরে গ্রাফিক ডিজাইনারও হতে পারে, ঠিক আছে। তারপরে স্পেসিফিক ভাবে আবার দেওয়াটা ভালো, নিচটাকে যত ন্যারো করা যায়, ছোট করা যায়, ঠিক আছে। তো আমরা যেহেতু পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য করতেছি, এই জন্য আমরা কি করব, ফ্রিল্যান্সারটা ইউজ করি। এবং এইখানে যদি আমরা ফ্রিল্যান্সারটা ইউজ করব, তাহলে কিন্তু আমাদের যে বাকি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সব জায়গাতেই একটা করে নিজেদের নামে ওই ফ্রিল্যান্সার প্লাস নেম, ফ্রিল্যান্সার প্লাস নেম, ফ্রিল্যান্সার প্লাস মানে নিজের নেম, ব্র্যান্ডিং এর জন্য আমরা সেম নেমে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করব, সেম নেমে ওই সেম ইউজার নেমে লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করব, তারপরে হচ্ছে এই যে ব্লগারে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এরকম আরো অনেক অনেক প্ল্যাটফর্ম আছে, টুইটার, পিন্টারেস্ট, রেডিট, হ্যাঁ, এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে যখন আমরা এই সেম ইউজার নেম ব্যবহার করে, সেম ইনফরমেশন ব্যবহার করে যখন আমরা প্রোফাইলগুলো বিল্ড করব, তখন এই ফ্রিল্যান্সার নোমান যখন সার্চ হবে গুগলে, গুগল কি করবে, গুগলের যে বট বলে, রোবট, সে দেখবে যে আসলে এই ডাটাটা মানে কোন কোন প্ল্যাটফর্মগুলোতে ব্যবহার করা হয়েছে স্ট্রংলি। আর যেগুলো বললাম এগুলো সবগুলোর ডিএপিএ অনেক হাই। ডিএপিএ কি, ডোমেইন অথরিটি এন্ড পেজ অথরিটি, যেটা কি করে ওয়েবসাইটের গুণগত মান পরিমাপ করা যায়। তাহলে ডিএপিএ কি আপনি বলেন দেখি, শুনছেন? হ্যাঁ বলেন। কিসের গুণগত মানটা? কার? আমার ওয়েবসাইটের। আপনার ওয়েবসাইটের না, যে কোনো ওয়েবসাইটের, যে কোনো ওয়েবসাইটের গুণগত মান পরিমাপ করার একটা মাপকাঠি, মানদণ্ড, ডিএ এবং পিএ। তো ডিএ যত বেশি হবে, আর এটার একটা নাম্বার, নিউমেরিক নাম্বার সংখ্যা হয়, তাই না, 0 থেকে 100 পর্যন্ত, 0 থেকে 100 পর্যন্ত। একটা ওয়েবসাইটের ডিএ হচ্ছে ৭০ আর একটা হচ্ছে ৯০। কোনটার গুণগত মান ভালো? ওকে, এভাবে ভেঙে ভেঙে বোঝাচ্ছি কেন, অনেকেই বুঝে আবার অনেকে কিন্তু বুঝে না, এই জন্য আবার বললাম। ওকে, তো যাই হোক, এই যে দেখেন এখানে সাইটের ডিসক্রিপশনটা দেখেন, এইখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখতে পারি এরকম যে একটা ফোকাস কিওয়ার্ড কে আমরা নির্বাচন করতে পারি, যে যেমন হচ্ছে লিখতে পারি যে বেস্ট, কারো যখন কোনো কারো সার্ভিস প্রয়োজন হয় তখন কি সে আমার নাম লিখে সার্চ করে, কি লিখে সার্চ করে, বেস্ট ফ্রিল্যান্সার অথবা বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বেস্ট এসইও এক্সপার্ট, কারণ সে তো আমার নাম জানে না, নাম জানে না। এই জন্য আমরা কি করবো, এখানে লিখে দিতে পারি যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে। আপনারা ইন বাংলাদেশ দিতে পারেন, ইন রংপুর দিতে পারেন, ঠিক আছে। আপনারা হচ্ছে শুধু লিখতে পারেন, কোনো লোকেশন না দিয়েও, অ্যাজ ইউ উইশ। তো আমি দিলাম বাংলাদেশ, ঠিক আছে। এরপর ইউজার নেম আর পাসওয়ার্ড। আচ্ছা, এইখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা হচ্ছে কি, এটা হচ্ছে যে ওয়েবসাইটের একটু পরে প্যানেল হয়ে যাবে দুইটা। কিছুক্ষণ আগে প্যানেল ছিল একটা, সেটা হচ্ছে হোস্টিং সার্ভারের প্যানেল। এখানে আরেকটা প্যানেল আমরা তৈরি করতেছি, কার প্যানেল, সেটা ওয়ার্ডপ্রেসের প্যানেল। ওয়ার্ডপ্রেসের ইন্টারনালি ভিতর থেকে কাজ করতে গেলে আমাদের একটা প্যানেল তৈরি করতে হচ্ছে। এখন এই প্যানেলে ঢুকতে গেলে আবার একটা ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। আমরা যেমন জিমেইলে ঢোকার সময় যেমন কি থাকে, একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকে, সেম ভাবে এখানেও প্রবেশ করতে গেলে ইউজার নেম পাসওয়ার্ড। এবং এখানে হচ্ছে যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের কাছ থেকে মূলত এই জায়গাটুকুর বা এই অংশটুকুর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ডটা চেয়ে নিতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু ওয়েবসাইটে কাজ করতে পারবো না। একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের কোনো ডিজাইন রিলেটেড কাজ করতে গেলে, ইন্টারনালি কোনো কাজ করতে গেলে আমাকে অবশ্যই এই প্লেসটুকুর ইউজার নেম আর পাসওয়ার্ডটা লাগবে। ওকে, তারপরে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখলাম, যে কাজ শিখলাম কিন্তু জানলাম না যে ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া কাজ করা যায় না। হ্যাঁ, ঠিক আছে। এখন আসেন এইখানে কি দিবেন। আপাতত এখানে আপনারা অ্যাডমিন দিয়ে রাখেন, কারণ এটা হ্যাক হয়ে গেলে কোনো সমস্যা নেই, এগুলো কি ওয়েবসাইট কেউ হ্যাকও করবে না সাবডোমেইন দিয়ে। অ্যাডমিন কেন লিখবেন সেটা একটু বলি। অনেক সময় ইন্টারনালি কোনো কাজ করতে গেলে আপনাদের কাছ থেকে আমাকে চেয়ে নিতে হবে।
বলতেছেন যে স্যার আমি তো এই কাজটা করতে পারতেছি না, সলভ করে দেন। এখন আমাকে বলতে হবে যে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা দেন, এই জন্য ওয়েট করতে হবে আপনার। আমি ওই সময় ব্যস্ত, এই জন্য অ্যাডমিন দিয়ে রাখবেন। আমি তো জানি যে ইউজার পাসওয়ার্ড অ্যাডমিন আমি সেটা জানি, ওই জন্য আমি ডাইরেক্ট লগ ইন করে আপনার প্রবলেমটা ফিক্স করতে পারবো। ক্লিয়ার? তবে নিয়ম হচ্ছে যখন ক্লায়েন্টের কাজ করবেন স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যেটা আসলে মানুষের বোধগম্য নয়, লগ ইন করতে না পারে। ওকে, এখন আমি দিয়ে দিলাম অ্যাডমিন, সবগুলো স্মল লেটার, সবগুলো স্মল লেটার। এরপর হচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন তো আমাদেরকে ভেরিয়াস টাইপ অফ ক্লায়েন্ট নক করবে, বিভিন্ন কান্ট্রি থেকে, তাই না? আমরা জার্মান ক্লায়েন্টের সঙ্গে কাজ করব, রাশিয়ান ক্লায়েন্টের সঙ্গে কাজ করব, তারপর হচ্ছে ইউএসএ ক্লায়েন্টের সঙ্গে কাজ করব, পৃথিবীর যে কোনো ক্লায়েন্টের সঙ্গে কাজ করব। এখন আপনাকে বলা হলো যে একটা স্প্যানিশ ভাষায় একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, স্প্যানিশ ভাষায়। এখন আপনি চিন্তা করলেন যে আমি তো স্প্যানিশ ভাষা জানি না, কারণ এই কাজটা আমার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। এই যুগে কি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানার দরকার হয়? তার মানে এই যুগে আসলে জাপানিজ ল্যাঙ্গুয়েজের জায়গা, যদিও ওদের দেশের ল্যাঙ্গুয়েজের ভ্যালু আছে, কিন্তু আমাদের বেসিকটা যদি আমরা যদি বুঝতে পারি, একজন ব্যক্তি আপনাকে জাপানিজ ভাষায় একটা জব দিল, আমরা বুঝতে পারবো না? পারবো কি পারবো না? পারবো, কিন্তু ট্রান্সলেট করে পারবো। অথবা চ্যাটজিপিটি যদি বলে দেয় যে তুমি এটাকে সুন্দর করে আরো ডিটেইলস ব্যাখ্যা করে আমাকে বুঝিয়ে দাও, পারবে না? জিপিটি বুঝিয়ে দেবে। তার মানে আমরা যে কোনো ভাষায় যদি আমরা ওয়েবসাইট ডিজাইন করতে চাই, এখান থেকে সেই ভাষাগুলো আমরা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? তো যেহেতু ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো ইংলিশের চাহিদা বেশি, এই জন্য আমরা আজকে ইংলিশটাই শিখি। এই অ্যাডভান্স অপশনে যাওয়ার দরকার নেই, এখানে কিছু আছে, এই টেবিল প্রেফিক্স আছে, এগুলোতে কোনো কিছু করার দরকার নেই। আপনি সিম্পলি জাস্ট এটাকে হাইড করে রেখে এই যে সিলেক্ট থিম, এখানে গিয়ে আমরা একটা নির্দিষ্ট যে কোনো একটা থিম সিলেক্ট করতে পারি। এখন হচ্ছে থিম কি, এই যে থিম, THEME, থিম। থিমটা কি? থিম হচ্ছে ডিজাইনিং টেমপ্লেট, ডিজাইনিং, এই যে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টেমপ্লেট বলা হয়। হ্যাঁ, এগুলো বিভিন্ন ডেভেলপাররা ডেভেলপ করে, যারা আসলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানে, যারা ডেভেলপ করে এগুলো কি করছে, wordpress.org একটা মার্কেট প্লেস আছে, ঠিক আছে, যেটাকে থিম ফরেস্ট, এটা কিন্তু মার্কেট প্লেস, ওয়ান কাইন্ডস অফ মার্কেট প্লেস। এটা ডেভেলপমেন্টের কাজ যারা জানে তারা কি করে, এখানে ডিজাইনিং টেমপ্লেটগুলোকে আপলোড করে রাখে, এবং এগুলো যতবার ডাউনলোড হবে, যতবার পারচেজ হবে, তাদের অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ, যেটা রয়্যালটি ইনকামের মতো, প্যাসিভ ইনকাম, রয়্যালটি ইনকাম, ঠিক আছে? তো এখানে এটা অবশ্য পজিটিভ দিক কি, আমরা যারা কোডিং জানি না তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট ওয়ে, তা না হলে কিন্তু বিপদে পড়ে, আপনাদেরকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা লাগবে। এগুলো ডিজাইনিং আপনি নিজে করতে পারবেন, ইউনিক ডিজাইনও করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে, কোনো সমস্যা নেই, কিন্তু তার জন্য একটা কাঠামো দরকার, অ্যাটলিস্ট একটা কাঠামো দরকার। সেই কাঠামোগুলা মানে পাবেন কোথায়? এই থিমের মধ্যে আছে। কোথায় আছে? থিমের মধ্যে। তাহলে থিম কি? ডিজাইনিং টেমপ্লেট। ওকে, তো আমরা এখান থেকে ধরে নেন আজকে হচ্ছে যদি আমরা এই ওয়েবসাইটটাকে যদি আমরা একটু দেখি, যে আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করবো, এটা কোম্পানির এজেন্সি, এটা একটা আইটি কোম্পানি, দেখে বোঝা যাচ্ছে তাই না? ওকে, তো ধরে নেন এটা কোম্পানি, আমরা যদি এরকম সেম টু সেম একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, ওকে, যদি এরকম একটা সেম টু সেম ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে সিলেক্ট থিম অপশনে ক্লিক করতে হবে, এরপরে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। ধরে নেন আমরা এই থিমটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যদি ইনস্টলে ক্লিক করি, ইনস্টল, সিম্পলি জাস্ট ইনস্টলে ক্লিক করলে দেখা যাবে যে এইখানে কিন্তু আমাদের ইনস্টল হতে শুরু করবে, একটা সেনেকের মতো একটা বিষয় দেখতে পাবেন। তো চলেন আমরা ইনস্টল করার ট্রাই করি। যে পার্সেন্টেজ উঠতেছে, হ্যাঁ, এটা 100% পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। অজস্র থিম আছে, যে কোনো থিম নিয়ে কাজ করতে পারবেন, তবে আপাতত আমার ইনস্ট্রাকশন ফলো করবেন। দেখেন এখানে একটা ঝামেলা আছে, যদি এরকম হয় অফ দ্য কানেকশন ওয়াজ লস্ট, যদি এরকম হয়, এটা ফ্রি সার্ভার, তো ফ্রি সার্ভারে একটু ইন্টারনালি প্রবলেম হতে পারে, তবে এটা সলিউশন আছে। সলিউশনটা কি? না না, হবে না, এটা হবে না, হইলেও এটা হবে না, এটাতে শেষে গিয়ে ঝামেলা করবে।
সেটাকে এমন মানে থেমে যাবে যেটা আর 100% হবে না। ঠিক আছে, তো এই জন্য আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে এখানে একটা অপশন পাবেন, এই অপশন ওয়ার্ডপ্রেস ম্যানেজারে যাবেন। এই কানেকশনে মানে নেটওয়ার্কের কারণে এটা হতে পারে। আচ্ছা দেখেন, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, এরকম যদি প্যানেল আসে এখানে কিছু না দিয়ে জাস্ট সিম্পলি আবার পুনরায় এই উইন্ডোতে আসবেন, আসার পরে এখান থেকে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলারে যাবেন। ওকে, হ্যাঁ না এখানে একটু কাজ আছে আমাদের। আমরা এখান থেকে জাস্ট হচ্ছে এই ওয়ার্ডপ্রেস ম্যানেজারে যাব, গিয়ে দেখবো যে প্রিভিয়াস কোনো ডাটা আছে কিনা। দেখেন এখন পর্যন্ত কোনো ডাটা এখানে আসে। অনেক সময় দেখা যায় যে অলরেডি ইনস্টল হওয়ার কারণে নতুন করে আর ইনস্টল হতে চাচ্ছে না, তখন কি করতে হবে, ওই ইনস্টলের ডাটাগুলোকে ডিলিট করে দিতে হবে, তাহলে নতুন করে আবার। তো যেহেতু এখন পর্যন্ত কোনো কিছু হয়নি, আমরা সিম্পলি জাস্ট ইনস্টলে যাব আবার। এরপর আমরা হচ্ছে এখান থেকে এই কাস্টম ইনস্টলে যাব, আর সেম টু সেম আগের মতোই এটা সব কিছু থাকবে। অলরেডি লিখছি, এই জন্য বারবার লিখতে হবে না, এখানে ক্লিক করলে চলে আসবে। এখান থেকে জাস্ট দিয়ে দিলাম, এখানে কি দিয়েছিলাম, অ্যাডমিন, তাই না? হ্যাঁ, পাসওয়ার্ড অ্যাডমিন দিবেন। আচ্ছা, এখান থেকে জাস্ট ইংলিশটা সিলেক্ট করে এখানে সিলেক্ট থিমটা যদি আমরা দিতে চাই এটা দিলাম। আচ্ছা, দিস টাইম যদি আমরা থিম ইউজ না করি, পরে আমরা থিমটা ইউজ করব। হ্যাঁ, আমরা থিম ইউজ না করে ইনস্টলে ক্লিক করব, কারণ বাই ডিফল্ট একটা wordpress.org থেকে একটা থিম থাকে বাই ডিফল্ট। ওকে, তো দেখি এবার কি হয়। নেটও চেঞ্জ করছি। যাবে না, সমস্যা নেই, এটা সলিউশন আছে, এটা কয়েকবার করবেন, সমস্যা নেই। নরমালি এত হয় না, অবশ্য এত প্রবলেম হয় না। দেখি এবার কি অবস্থা। এবার তখন থিমও মানে থিমের সময় যেটা হয়েছে সেটা হচ্ছে থিমের মধ্যে কিন্তু অনেক ডাটা থাকে, এই ডাটাগুলোকে নিয়ে আসতে গেলে অনেক সময় এই ঝামেলাগুলো হয়। এই জন্য প্রথমে থিমটা ইনস্টল না দিয়ে ডাইরেক্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিবেন। ওকে, তাহলে এই ধরনের সমস্যা থেকে নিজেকে বাঁচাতে পারবেন। তো দিস টাইম দেখেন এখন কিন্তু ডাটাটা চলে আসছে এখানে। হ্যাঁ, এটা কিন্তু চলে আসছে, এর আগে কিন্তু এটা ছিল না। এই জন্য আমরা যেটা করবো, এটাকে এক্সপ্যান্ড করবো। এই যে এখানে ক্লিক করলে
এটা অপশনগুলো চলে আসবে এখান থেকে। জাস্ট হচ্ছে এই যে এখানে একটা অপশন পাবেন আনইনস্টল। প্রথমে না, আমরা ওয়ার্ডপ্রেসের ডাটাগুলোকে রিমুভ করে দিচ্ছি। হয়নি, এটা তো হয়নি, 100% না হলে হবে না তো, এই জন্য রিমুভ করে দিচ্ছি সব। এবার দ্রুত কাজ হলো রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট। কনসেন্ট্রেট দেন না কেন, আপনি কথা বলতেছিলেন যেমন দেখাচ্ছিলাম। আচ্ছা এখন দেখেন এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেল একদম। আবার ইনস্টলে ক্লিক করব, এখান থেকে জাস্ট এবার ট্রাই করে দেখি কি হয়। এবার দ্রুত আবার সেম গুলো লিখে নিচ্ছি আমি, জাস্ট নিজের নাম। এখানে এটা যা থিম চুজ করবো না আমরা, জাস্ট এখান থেকে ইংলিশটা ঠিকঠাক আছে, অ্যাডমিন অ্যাডমিন। দেখবেন যে সামনে আবার কোনো স্পেস টেস্পেস যেন না থাকে। হ্যাঁ, দেন হচ্ছে এবার দিস টাইম দেখেন এখন কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু ক্ষিপ্র গতিতে হয়ে গেল। ঠিক আছে, বিষয় হচ্ছে যে মাঝে মধ্যে এরকম ঝামেলা হতে পারে, তাই বলে কি আমরা থেমে থাকবো না, সলিউশন আছে। এখন আসেন এই যে কংগ্রাচুলেশন লেখাটার অর্থ হচ্ছে যে দ্য সফটওয়্যার ইজ ইনস্টলড সাকসেসফুলি। তার মানে আমাদের যে সফটওয়্যার কোনটা? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস। গুড, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অলরেডি আমাদের এই যে নবজাতক যে ওয়েবসাইটটা, কোনটা নতুন যে ওয়েবসাইটটা আমরা, এই যে এইটা, এখন পর্যন্ত এটা চেহারাটা কি চেঞ্জ হয় না, মনে হচ্ছে তাই তো? আচ্ছা আমি একটা রিলোড দিই, দেখেন এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, আসছে ফ্রিল্যান্সার তোমার এই যে ওয়েলকাম ওয়ার্ডপ্রেস আসছে। ওয়েলকাম ওয়ার্ডপ্রেস আসার অর্থ হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ডাটাগুলো বা ওয়ার্ডপ্রেস যে সফটওয়্যারটা আছে এটা আমাদের ওয়েবসাইটের মধ্যে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। ক্লিয়ার? দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিট দা ডিলেট, এরকম কিছু থাকতে পারে। যে এখানে আমরা লিখছিলাম যে ব্যাপারগুলো সেগুলো এখানে আছে, কিন্তু এটা সুন্দর না। এই থিমটার নাম হচ্ছে 2025। কি নাম? এটা বাই ডিফল্ট থাকে, বাই ডিফল্ট। এটাকে আমাদেরকে সুন্দর করতে হবে। তো এটাকে সুন্দর করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা সিম্পলি জাস্ট এই যে আমাদের যে প্যানেলটা তৈরি হয়ে গেল, যে প্যানেলটা আমরা মেক করলাম, এই প্যানেলের ব্যাকএন্ডে যেতে হবে। এখন প্যানেল কয়টা? দুইটা, একটা হচ্ছে এটা হচ্ছে হোস্টিং সার্ভারের প্যানেল, এটা কি হোস্টিং সার্ভারের প্যানেল, যেখানে যেতে গেলে আমাদেরকে ইনফিনিটি ফ্রি থেকে যেতে হবে। ওকে, আরেকটা প্যানেল হচ্ছে আমরা যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিলাম অলরেডি, সেই প্যানেল থেকে আমাদেরকে কি করতে হবে, এবং ডিজাইনিং ট্যাবে চুজ করতে হবে, থিম সিলেক্ট করতে হবে। তো ধরে না একটা থিম আমরা আজকে শিখবো, যে থিমটার নাম হচ্ছে অ্যারাইভাল। কি নাম? লিখে নেন, ARRIVAL, অ্যারাইভাল, ARRIVAL, অ্যারাইভাল মি। এর পাশে লিখবেন থিম, THEME, থিম, মি, MEME, অ্যারাইভাল মি। বুঝছেন? অ্যারাইভাল মি। স্পেসিফিক ভাবে এভাবে নাম উল্লেখ করে দিতে পারে যে বায়ার, যে আমার স্পেসিফিক ভাবে একটা পছন্দের থিম আছে, ওইটা নিয়ে কাজ করতে হবে। তখন আপনি কোথায় গিয়ে কিভাবে করবেন সেটা এখন দেখেন। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, ওয়েবসাইটের যে ব্যাকএন্ড আরেকটা আছে, ওয়ার্ডপ্রেসের যে প্যানেলটা আছে সেখানে আমরা যাব। কিভাবে যাব? হ্যাঁ, গুড। এই ডোমেনের পরে আমরা একটা স্ল্যাশ দেব, স্ল্যাশের পরে টাইপ করব হচ্ছে wp-admin। কি টাইপ করব? wp-admin লিখে যদি আমরা ইন্টার একটা চাপ দিই, এইরকম একটা প্যানেল আসবে। আচ্ছা, এই প্যানেলটা আসার সব সময় যে আসবে বিষয়টা এমন নয়। যে সমস্ত ওয়েবসাইটের মধ্যে ওয়ার্ডপ্রেস ইমপ্লিমেন্ট করা আছে, শুধুমাত্র ওই সমস্ত ওয়েবসাইটগুলোর এরকম একটা প্যানেল পাবেন। এখন এটা তো একটা বিষয় শিখলেন যে কোন ওয়েবসাইটটা কোন সিএমএস দিয়ে তৈরি, এটা চেক করতে পারবেন। ডোমেনের পরে সিম্পলি wp-admin লিখে ইন্টার চাপ দিবেন,
দেখবেন যদি এরকম প্যানেল আসে তাহলে বুঝবেন যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে, আর যেটা না সেটা তো এই যে ইরর আসবে বা অন্য কিছু আসতে পারে। হ্যাঁ, না এই প্যানেল যেটা, এই প্যানেল কন্ট্রোল প্যানেল যেটা মনে করেন যে কাস্টম কোডিং করে করা, তখন কি এরকম প্যানেল আসবে? আসবে না। তাহলে এখান থেকে সিদ্ধান্ত নেবেন যে আসলে সেখানে ওয়ার্ডপ্রেসটা ইন্টিগ্রেট করা আছে কি নাই। আর এটা তো ওয়ার্ডপ্রেসের লোগো, চেনেন তো নাকি? এই লোগো বা এই আইকনটা কার? আচ্ছা, এখানে যে ইনফরমেশন গুলো চাচ্ছে, যেমন হচ্ছে ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস আর হচ্ছে পাসওয়ার্ড। কোনো একজন ক্লায়েন্ট এর যদি কাজ করেন, তো সেক্ষেত্রে যদি এই ইউজার নেম আর পাসওয়ার্ড যদি আপনার জানা না থাকে, কাজ করতে পারবেন? কিছুক্ষণ আগে সেটাই বললাম। তার মানে এগুলোর ইনফরমেশন অবশ্যই আমাদেরকে নিতে হবে। সাপোজ ধরে নেন দিয়ে দিচ্ছে বায়ার, এখন আমরা কি করবো? লগ ইন করব। আমরা লগ ইন করতেছি, দেখি লগ ইন হয় কিনা। লগ ইন হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, এটা কার ড্যাশবোর্ড? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। কার ড্যাশবোর্ড? ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ওকে, তো ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? এই ড্যাশবোর্ডের সঙ্গে পরিচয় বা পরিচিতি ঘটানো উচিত। ওকে, তো এখানে আমার একটা এক্সটেনশনের কারণে এটা ব্ল্যাক হয়ে যায়, এই জন্য আমি একটা কাজ করি, ইনকগনিটো মোডে যাই, যেটা আপনাদের প্রয়োজন নয়, এটা আমার জন্য শুধু। আবার লগ ইন করি। ইনকগনিটো গেলে নতুন করে আবার লগ ইন করতে হয়। আচ্ছা, ইনকগনিটো মোড কেন ইউজ করব? কোশ্চেন আসতে পারে। মানে হচ্ছে যে হ্যাঁ, এই যে আমরা যে কাজগুলো করলাম এতক্ষণ ধরে, এটা কিন্তু কিছু অনেকগুলো ডাটা তৈরি হয়। এই ডাটাগুলো কিন্তু জমা হয় হিস্টোরিতে। হ্যাঁ, এই ক্যাশ মেমোরি হিসেবে জমা হয়। তো যেগুলো আসলে হিস্টোরিতে থাকলে একটা ডাটা, একটা আধিক্য তৈরি হয়। তো আমরা অবশ্যই কাজ করার সময়, যেহেতু এগুলো প্র্যাকটিস পারপাসে, আমরা ইনকগনিটো মোডে করলে কোনো ধরনের হিস্টোরি জমা হবে না। ঠিক আছে, তো জাস্ট আমরা এভাবে লগ ইন করবো। লগ ইন করার পরে হচ্ছে এই যে বাম দিকে দেখেন, এখানে প্রথমেই যদি আমি দেখাই, এটা হচ্ছে এখান থেকে যদি ভিজিট সাইটে যাই, তখন আমাদের সাইটটাকে আমরা ভিজিট করতে পারবো। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নিউ লুক। এটাকে সুন্দর করবো এখন। এটা তো সুন্দর লাগতেছে না, তাই না? তো ধরে নেন আজকে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবো। কি করবো? পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইট কি? যেখানে আমার কাজের সবকিছু থাকবে, পোর্টফোলিও, আমার সম্পর্কে ডিটেইলস থাকবে। আমি কে, আমি কোন কোন বিষয়ে এক্সপার্ট, আমার স্কিল, আমার নলেজ, এবং আমার সম্বন্ধে মানুষ জানতে পারবে। আমাকে মুখে বলতে হবে না। ঠিক আছে, মুখে বলতে হবে না। তো যেমন হচ্ছে এখানে একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে, দেখেন। কেটে দিছি, এখানে সম্ভবত আছে না? তো দেখেন, এটা কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এখানে কি কারো যদি আমার সম্বন্ধে জানার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, সিম্পলি ইউআরএল এ গিয়ে ভিজিট করলেই কিন্তু আমার সম্বন্ধে জানতে পারবে। ঠিক আছে, তারপরে আমার হচ্ছে অ্যাবাউট মি সেকশন থেকে আমি আসলে কি করি না করি। ঠিক আছে, আমি এটা জাস্ট একটা ডেমো হিসেবে, হ্যাঁ, ডেমো কন্টেন্ট। তারপরে এখানে মাই মিশন ভিশন থাকতে পারে, সার্ভিস, আমি কি কি সার্ভিস দেই, সেই সার্ভিসগুলো এখানে থাকলো। তারপরে হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাক, আমি যে কাজগুলো করছি, এগুলো কিন্তু রাখতে হয় পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে। ঠিক আছে, তো এই ধরনের ওয়েবসাইটগুলোকে পোর্টফোলিও ওয়েবসাইট বলা হয়। তো আমরা আমাদের ওয়েবসাইটটাকে এর থেকেও সুন্দর করব। আচ্ছা, ভিডিও হচ্ছে যেহেতু আমি শেষ করে দিই, পরে ভিডিওটা দেখে নেবেন। ওকে, তাহলে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট যেহেতু ডিজাইন করব, এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা হচ্ছে নাকি এটা স্টপ করে দেব? আচ্ছা, অ্যাপিআই আমরা থিম ইনস্টল করব একটা, হ্যাঁ, যেটা থিমের নামটা অলরেডি প্রোভাইড করা হয়েছে, যেটা নাম হচ্ছে অ্যারাইভাল মি। কি নাম?
আচ্ছা, থিম ইনস্টল করার জন্য আমাদেরকে যেতে হবে এই ড্যাশবোর্ডের মধ্যে একটা সেকশন আছে যেখানে লেখা আছে অ্যাপিয়ারেন্স। কি লেখা আছে? অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্সে গেলে আমরা থিম অপশনটা খুঁজে পাবো। থিমে যাব এবং থিমে গেলে আমরা বাই ডিফল্ট অনেকগুলো থিম দেখতে পাবো যেগুলো wordpress.org থেকে অলরেডি ইনস্টল দেয়া থাকে। এখন যেহেতু আমাদের জায়গা কম, আমরা আননেসেসারি যে থিমগুলো আছে এগুলো রাখবো না, এগুলোকে ডিলিট করে দিব। কিভাবে? এই যে ডিলিট অপশনে গিয়ে ওকে, এই দেখেন এটাও কিন্তু যে এইভাবে ডিলিট করে দিব। জাস্ট একটা থিম রাখবো আমরা, কিন্তু এটাকেও আমরা ইউজ করবো না। আমরা অ্যাড থিম অপশনে ক্লিক করব। যখন আমরা অ্যাড থিমে যাব, এইখানে খেয়াল করেন যখন আমরা লাইভ সার্ভারে কাজ করব, লাইভ সার্ভারে কাজ করলে এরকম অসংখ্য অসংখ্য থিম আমার সামনে ভিজিবল হচ্ছে। এই যে দেখেন অজস্র থিম। হ্যাঁ, না, এগুলো তো wordpress.org থেকে আসতেছে, লাইভ সার্ভারে আমরা যে কাজ করতেছি এই কারণে। তো এইখানে গিয়ে আমরা সার্চ করব। এখানে একটা সার্চ ইঞ্জিন আছে, এই যে দেখেন একটা সার্চ বার আছে, যেখানে গিয়ে সার্চ করব আমরা অ্যারাইভাল মি, ARRIVALME স্পেস দিয়ে মি লিখব। কি লিখব? অ্যারাইভাল মি লিখে সার্চ করব। তারপরে এই যে প্রথমে চলে আসবে এটা কিন্তু। এরপরে ডিটেইলস এন্ড প্রিভিউতে যাব। এরপর এখান থেকে জাস্ট হচ্ছে আমরা ইনস্টলে ক্লিক করব। এই যে ইনস্টল দেখা যাচ্ছে, এরপর অ্যাক্টিভেট। এরপর এখান থেকে আমরা এই যে অ্যারাইভাল সেটআপে যাব। এরপরে রিকমেন্ডেড প্লাগইনসে গিয়ে কিছু প্লাগইন পাবো। হ্যাঁ, এখন আসেন প্লাগইন কি। ওয়ার্ডপ্রেসে প্লাগইন নামে একটা মানে ওয়ার্ড আছে। এই ওয়ার্ডের আসলে মিনিং হচ্ছে কি, ওয়েবসাইটের মধ্যে যখন আমরা কোনো ফাংশনালিটি অ্যাড করতে চাবো, কোনো ফিচার, এক্সট্রা ফিচার, যেমন পেমেন্ট গেটওয়ে সিস্টেম, অ্যাডভান্স লেভেলের যে ফিচারগুলো, এগুলো কোডিং ছাড়াও ইমপ্লিমেন্ট করা যায়, অ্যাড করা যায়। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? প্লাগইন ইনস্টল দিতে হবে। এই জন্য আমরা কি করব, এই যে এখানে যে প্লাগইনগুলো তারা রিকোয়ারমেন্টে রাখছে বা রিকোয়ার্ড হিসাবে রাখছে, সেগুলো আমরা ইনস্টল দিব। ইনস্টল অ্যাক্টিভিটি ক্লিক করব এবং এগুলো কিন্তু একসঙ্গে না করে একটা একটা করে করবেন। হ্যাঁ, যেমন এটা করলাম, এরপরে হচ্ছে এইটা। এখানে আরেকটা প্লাগইন আছে যেটা নাম হচ্ছে এলিমেন্টর। নাম শুনছেন? এলিমেন্টরের নাম শুনছেন কে কে? অ্যানালাইজ করেন তো দেখি। এলিমেন্টর প্রো অ্যানালাইজ করেন যারা যারা এলিমেন্টরের নাম শুনছেন। ওকে, তার মানে আপনাদের বেসিকটা আছে, ধারণা আছে। এলিমেন্টর হচ্ছে পেজ বিল্ডার। ওয়েবসাইটে কোনো পেজকে বিল্ড করতে কে সহায়তা করবে? এলিমেন্টর। এলিমেন্টর, ঠিক আছে। এলিমেন্টর কিভাবে ব্যবহার করবেন সেটা দেখানো হবে। তাহলে ব্যবহার করার জন্য আগে ইনস্টল করতে হবে। ইনস্টলার অ্যাক্টিভিটি ক্লিক করলাম আমরা। তো ফাইনালি দেখেন আমাদের কিন্তু মোটামুটি সবগুলো অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং এলিমেন্টর যখন আমরা অ্যাক্টিভেট করব তখন আমাদেরকে একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, যে ওয়ান পেজ। এলিমেন্টরের ল্যান্ডিং পেজে আমাদেরকে নিয়ে গেল। আমরা সিম্পলি জাস্ট এখানে একটা ক্রস আইকন আছে, এখানে ক্লিক করলে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব। এরপর আবার আমরা অ্যাপিয়ারেন্স থেকে অ্যারাইভাল সেটআপে যাব এবং ফাইনালি হচ্ছে আমরা রিকমেন্ডেড প্লাগইনসে গিয়ে দেখব যে আমাদের প্লাগইনগুলো ইনস্টল হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি সবগুলো ডিঅ্যাক্টিভেট লেখা। ডিঅ্যাক্টিভেট লেখার মিনিং হচ্ছে যে সবগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে, এরপরে ইম্পোর্ট ডেমোতে যাব। এরপরে অপারেশন ডেমো ইম্পোর্টার নামে একটা সফটওয়্যার ইনস্টল দিতে হবে। এখান থেকে জাস্ট ইনস্টল এন্ড অ্যাক্টিভিটি ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যে ওয়েবসাইটটাকে, যে টেমপ্লেটটা চুজ করতে চাচ্ছি, মনে করেন যে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করব। দ্যাটস ওয়াই আমরা এইটা, এই যে পোর্টফোলিও V2 এটা আমরা চুজ করলাম। ইম্পোর্টে ক্লিক করলাম। এরপর এখান থেকে কন্টাক্ট ফর্ম 7 এটা ইনস্টল দিব। এরপরে গো টু দ্য নেক্সট স্টেপ। এরপরে এখানে দেখবেন যে সিলেক্ট হোয়াট ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট, কি কি ইম্পোর্ট করতে চাচ্ছেন আর না চাচ্ছেন। আমরা সিম্পলি জাস্ট এই তিনটাতে হচ্ছে টিক মার্ক দেব, কারণ এখানে হচ্ছে কি ইম্পোর্ট XML ডাটা, ইম্পোর্ট কাস্টমাইজার সেটিংস এবং ইম্পোর্ট উইজেটস, এগুলো হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্টস। ওকে, তো এগুলো সবগুলোই আমরা কি করব? ইম্পোর্ট দেব। এই জন্য আমরা সবগুলোতে টিক মার্ক দিলাম, দেওয়ার পরে ইনস্টল দিস ডেমোতে ক্লিক করব। একটু পরে দেখবেন কিছুক্ষণের মধ্যে আমাদের যে ওয়েবসাইটটা, যেটা দেখতে সুন্দর নয়, এটা সুন্দর হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেবে।
থিম ইনস্টল দেওয়ার পর তাই তো? হ্যাঁ, থিমটা ইনস্টল দিতে গেলে কিছু প্লাগইন আমাদেরকে ইনস্টল দিতে হবে ফার্স্ট। আর প্লাগইনের মাধ্যমে ওই ডাটাগুলো সার্ভার থেকে ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। যেমন হয়ে যাবে কিন্তু কিছুক্ষণ মধ্যে। এই যে দেখেন হয়ে গেছে কিন্তু দেখেন। এটা ওয়েবসাইট ডিজাইন আমরা কত দ্রুত করে ফেললাম উইদাউট এনি কোডিং নলেজ। আমি যদি এই ওয়েবসাইটটা আগে ছিল এরকম, তাই না? সবার কি দেখা যায়? এখন আমি দেখাচ্ছি। আগে আগে ছিল এরকম, তাই না? দেখা যাচ্ছে সাদা একদম সাদা। একদম হোয়াইট। এখন আমি যদি রিলোড দিই, দেখছেন একদম হেডার, লোগো, বডি, আমি অ্যানিমেশনও আছে। অ্যানিমেটেড ওয়েবসাইট, এই ধরনের ওয়েবসাইটগুলো দেখতে সুন্দর লাগে না? হ্যাঁ, সুন্দর লাগে। দেখছেন হেডার, বডি, ফুটার সব আছে, সাজানো গোছানো না? কোনোভাবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, Laravel, Python এগুলো দরকার আছে? না। উইদাউট এনি কোডিং নলেজ আমরা কিন্তু সাকসেসফুলি একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারলাম। এখন ওয়েবসাইট ডিজাইন করলে শুধু হবে না, এখানে দেয়া আছে আই এম জন ডোই। আপনার নাম কি জন ডোই? এখানে কাস্টমাইজ করতে হবে, এটা আমরা সামনের দিনে শিখবো। ওকে, তাহলে আজকে আমরা দুটা কাজ করলাম। একটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল দিতে হয়, দেন হচ্ছে একটা থিম কিভাবে ইম্পোর্ট করতে হয়। দুটা কাজ। এটার উপর বেস করে আগামীকাল 20টা কোশ্চেন থাকবে। কয়টা কোশ্চেন থাকবে? 20টা question। এগুলো আমি দিয়ে দিব, Okay. ঠিক আছে? সবকিছুই তো কাস্টমাইজ করা যাবে না? জি, সবকিছুই করা যাবে। আমি এটা অফ করে দিই।